সুধী দর্শকবৃন্দ, কর অথবা ভ্যাট এই বিষয়টি নিয়ে জল্পনা কল্পনার আমাদের কিন্তু শেষ নেই। এই বিষয়টি নিয়ে মাঝে মাঝে আমাদের ভ্রু কুঁচকানোও চলে, কারণ বিষয়টি সম্পর্কে আমরা খুব একটা পরিষ্কারভাবে হয়তোবা ধারণা রাখি না। আমাদের মাঝে মাঝে মনে হয় এই জিনিসটা যদি আমাদের জীবনে না থাকতো খুব ভালো হতো, কিন্তু আসলে কিছু কিছু বিষয় আমাদের মনে হয় অপ্রয়োজনীয়, কিন্তু তাদের প্রয়োজনীয়তা আমরা তখনই জানতে পারি যখন আমরা এই বিষয়টির গভীরে গিয়ে একটু চিন্তা ভাবনা করি। তো এরকমই একটি বিষয় কর বা ভ্যাট নিয়ে আলোচনা করতে চলে এসেছি এসএটিভির জনপ্রিয় অনুষ্ঠান কর আলাপে। আপনাদের সাথে অনুষ্ঠান উপস্থাপনায় থাকছি আমি ডক্টর তাসমিয়া আহমেদ হুমা। আমাদের সাথে এই অনুষ্ঠানে আলোচনার জন্য এসেছেন দুজন বিশিষ্ট অতিথি। আমাদের সাথে আছেন আজকে মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, সদস্য জাতীয় রাজস্ব বোর্ড, ঢাকা, এবং মোহাম্মদ রইসুদ্দিন খান, প্রথম সচিব, কাস্টমস পলিসি, জাতীয় রাজস্ব বোর্ড, ঢাকা। আমরা চলে যাচ্ছি আলোচনায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছি। আপনাদেরকে পেয়ে আমরা আসলে খুব খুশি। আমাদের অনুষ্ঠানে আসার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের আজকে যে বিষয়টি নিয়ে আমরা শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে আপনাদের এ বছরের যে স্লোগানটি, কাস্টমস সেবায় প্রতিশ্রুতি, দক্ষতা, নিরাপত্তা, প্রগতি। এই বিষয়টি এই বছরের স্লোগান হিসাবে আমরা যে পছন্দ করে এনেছি, এটার কারণ সম্পর্কে আগে আমি মোয়াজ্জেম স্যারকে একটু জিজ্ঞেস করব। ধন্যবাদ আপনাকে। আপনি যে জিনিসটা জানতে চেয়েছেন যে আমাদের যে স্লোগান বা প্রতিপাদ্য বিষয়ে, আপনি জানেন যে কাস্টমস ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট ট্যাক্সেশন সিস্টেম। মূলত আমরা যদি কর ব্যবস্থাপনার ইতিহাসের দিকে আমরা যাই, প্রাচীন ইতিহাস, দুই ধরনের, একটা ছিল ভূমিকর, ল্যান্ড রেভিনিউ যেটা, আরেকটি হলো প্রধানত আরেকটি হলো যে আমদানি শুল্ক। কারণ আমরা সেই প্রাগৈতিহাসিক মানে সর্বনাতীত কাল থেকে আমরা জানি যে যখন এই যে ক্যারাভান নিয়ে ব্যবসায়ীরা যেহেতু এক দেশ থেকে আরেক দেশে, অন্য নতুন দেশে গেলেই সেখানে তাদেরকে একটু কর সম্মুখীন হতে, এটা আমরা যে আমদানি শুল্ক বলি, এটা বলা হয় যে ট্যাক্স ব্যানদের প্রফেশন ইজ দ্য সেকেন্ড ওল্ডেস্ট প্রফেশন, ওয়ান অফ দ্য ওল্ডেস্ট প্রফেশন। তো আসলে করের মাধ্যমে শুধুমাত্র এই যে বাণিজ্যিক যোগাযোগের মাধ্যমে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে জাতিগত একটা সম্প্রীতি সৃষ্টি হয় এবং পারস্পরিক জানাশোনা, এটা কিন্তু বিশ্ব সভ্যতার আজকে এখানে আসার পিছনে আমি মনে করি বাণিজ্যের একটা বিরাট ভূমিকা আছে। আমরা স্পাইস রুটের কথা জানি, তাই না? হ্যাঁ, তারপর আমরা সিল্ক রুটের কথা জানি। এর মাধ্যমে কিন্তু অনেক কিছু রচিত হয়েছে। অনেক পর্যটকরা তাদের ভ্রমণ কাহিনীতে সে সময়ের জীবন কাহিনী আমরা জানি, সে সময় সমাজ ব্যবস্থা সম্পর্কে জানি, সভ্যতার অবস্থা সম্পর্কে জানি। এবং এই যে আমাদের অগ্রযাত্রা, এটার পিছনে কিন্তু বাণিজ্যের একটা বিরাট ভূমিকা আছে। যে আমাদের মতো দেশে একসময় বলা হয়তো এইড ডিপেন্ডেন্ট, এটা কিন্তু পরে স্লোগান আসছে ট্রেড নট এইড। আমাদেরকে বাণিজ্য করার সুযোগ দেন, আমাদের এইডের প্রয়োজন নেই, সাহায্যের প্রয়োজন নেই। তো ডাব্লিউসিও তার ইতিহাস একসময় জিসিসি ছিল, যেটা প্রতিষ্ঠিত হয় 1953-তে। এটার রিনেম পুনর্নাম করা হয় ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন 1994, এবং তারপর থেকে 2009 থেকে প্রতি বছরই 26শে জানুয়ারি, কারণ 1953 সালে যখন জিসিসি হয় তার প্রথম প্লেনারি সেশনটা ছিল 26শে জানুয়ারি। ওইটাকে কমেমোরেট বা স্মরণ রাখার জন্য, যে আমাদের কমিটমেন্ট ডাব্লিউসিওর টুয়ার্ডস দ্য ওয়ার্ল্ড কমিউনিটি, সেটাকে বারবার আমাদেরকে প্রতি বছর একবার স্মরণ করিয়ে দেওয়ার জন্য এই 26শে জানুয়ারিতে ওয়ার্ল্ড কাস্টমস ডে উদযাপিত হয়। এবং প্রতি বছরই এটা নতুন প্রতিপাদ্য বিষয় নিয়ে, যেটার উপর কাস্টমস কাজ করে, কাজ সবসময় করে, বাট একটা বিশেষ ফোকাস দেওয়া হয়, বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। এবং এই বছরের বিষয়টা আমরা যেটা দেখেছি আজকে, এই বছরের প্রতিপাদ্য বিষয় হলো কাস্টমস delivering on its commitment to efficiency, security and prosperity. খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, এই বিষয়টি নিয়ে আবার ডিটেলস আপনার সাথে কথা বলবো। তার আগে আমি একটু মোহাম্মদ রইসুদ্দিন খান ওনাকে একটু জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে এই যে কর,
আমরা সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি থেকে একটু জিজ্ঞেস করি যে মানুষ কর দিতে চায় না বা মনে করে যে এটা একটা আলাদা প্রেশার আমাদের উপরে, কেন আমাদেরকে এত কর দিতে হবে, আমরা তো স্বাধীন সার্বভৌম দেশে বাস করি, আমরা কেন কর দিয়ে বাস করব। এই বিষয়টা একটু আমি ক্লিয়ার করে নিতে চাচ্ছি সবার জন্য যে আমরা কেন আসলে কর দিচ্ছি বা এটা আমাদের কি কাজে আসে। আসলে আমরা কর কেন দিব, এটা আমার নিজের আয়ের অর্থ, বা কোনো কোনো ক্ষেত্রে এটা আমি যে ব্যবসা করি আমার লাভের অংশ, এর থেকে একটা বড় অংশ বা একটা উল্লেখযোগ্য অংশ আমাকে সরকারকে কর হিসেবে দিতে হচ্ছে কেন? আপনি যদি দেখেন যে আমরা যেগুলোকে পাবলিক গুড বলি, মানে যেগুলো জনসাধারণ সবার কল্যাণ, একটা রাস্তা তৈরি করা, একটা হাসপাতাল তৈরি করা, বড় একটা ব্রিজ তৈরি করা, একটা পার্ককে উন্নয়ন করা, মানে এই কাজগুলো তো অন্য কেউ করে দিবে না, সরকারকে করতে হয়। বা সরকারের বিভিন্ন যে বিভাগগুলো আছে এগুলো মানুষের বিভিন্ন সেবা দিয়ে থাকে, তাদেরকেও তো সরকারকেই লালন করতে হয়, তাদের বেতন দিতে হয়, তাদের বিভিন্ন সুযোগ সুবিধা নিশ্চিত করতে হয়। আবার এর বাইরেও ধরেন আমাদের সবার জন্য আরও অনেক কিছু, যেমন শিক্ষা নিশ্চিত করতে হয়, আমাদের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদের বিভিন্ন রাষ্ট্রীয় নিরাপত্তা এবং অভ্যন্তরীণ যে নিরাপত্তা শৃঙ্খলা, সেটার জন্য আমাদেরকে সরকারকে লোক নিয়োগ করতে হয় এবং তাদেরকে করতে হয়। এই সবের জন্য কিন্তু বিপুল অর্থের প্রয়োজন হয়। এই অর্থ এমন না যে আপনি অন্য কাউকে দিচ্ছেন, এটা আসলে নিজের জন্যই আপনি ব্যয় করছেন। সরকার আপনার কাছ থেকে নিয়ে আপনাকেই অনেক সেবা দিচ্ছে। ধন্যবাদ খুব সুন্দর করে বলার জন্য। আমি মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন স্যার কিছু জিজ্ঞেস করবো যে স্যার আমাদের কাস্টমসের বিষয়ে কেন এত ভয়, আমাদের কেন মনে হয় যে আমরা যাই বাইরে থেকে কি নিয়ে আসবো, আনার পরে আমাদেরকে কাস্টমস ধরে সব জিনিসপত্র নিয়ে নিবে বা এরকম একটা চিন্তা ভাবনা থাকে, কাস্টমস রেখে দিবে, এই ভয়টা আমাদের কেন থাকে? আসলে কি সবার থেকেই জিনিসপত্র এভাবে নেওয়া হয় বা এরকম কি কোনো ভাগ করা আছে নাকি কিভাবে কাকে ধরা হবে বা কিভাবে কি করা হবে, এই বিষয়টা একটু ছোট্ট করে যদি বলতেন। প্রথম কথা হলো যে আমাদেরকে, আমি যে কথা বলছি বিবর্তনের কথা, যে এক সময়ে যে আমাদের স্বাধীনতা পরবর্তী সময়ে আমাদের জাতীয় যেই রাজস্ব আয়ের প্রায় 80% উপর আসতো কাস্টমস থেকে, এখন কিন্তু গত বছরে সেটা নেমে এসেছে 26%। আপনি ভাবতে পারেন তাহলে মনে হয় কাস্টমস খুব খারাপ কাজ করছে, ব্যাপারটা কিন্তু তা না। এটা আমি বলবো যে ইটস আ হার্টেনিং সাইন্স সিমটম। কারণটা হলো যে আমদানি শুল্কের উপর নির্ভরশীল হওয়াটা কিন্তু ওয়ান অফ দ্য ইন্ডিকেটর দ্যাট ইউ আর নট ডেভেলপিং। আমরা যদি ডেভেলপড কান্ট্রির দিকে যাই, তাদের যদি আমরা ট্যাক্সের আমরা প্যাটার্নটা দেখি, সেটা হলো ইনডাইরেক্ট ট্যাক্স স্পেশালি কাস্টম ডিউটি তাদের সর্বোচ্চ 5%। এর উপরে আমার মনে হয় আপনি যদি জাপান, জার্মানি, আমেরিকা এসব দেশ দেখেন, হ্যাঁ, আর বাকি যেই 95 to 97% এটা কিন্তু মূলত দুইটা জায়গা থেকে আসে, দুইটা সোর্স থেকে। একটা হলো ভিএটি বা কোথাও বলে জিএসটি, গুডস অ্যান্ড সেলস ট্যাক্স, এটা ইনডাইরেক্ট ট্যাক্স। আর একটা হলো ইনকাম ট্যাক্স। তো আমাদের এখানে যেহেতু এটাই যে 26%-এ নেমে আসলো, এটা কিন্তু প্রমাণ করে যে অর্থনৈতিক যেভাবে আমরা আমাদের উন্নতি হয়েছে, আমাদের জাতীয় প্রবৃদ্ধি হয়েছে, এবং এটা আমার আইডিয়াল সিচুয়েশনে এটা পরিমাণ আরও কমবে। কাস্টমসে যে মূল্যবান ভূমিকাটা হবে, তাহলে আপনি বলতে পারেন তাহলে মনে হয় কাস্টমসের রেলেভেন্স বা প্রাসঙ্গিকতা এটা অপ্রাসঙ্গিক হয়ে যাবে কিনা, না, কাস্টমসের গুরুত্বটা আরও বাড়বে। যে কথাগুলো এবার প্রতিপাদ্য বিষয় এসেছে, সেটা হলো যেহেতু কাস্টমসের উপর খুব বেশি গুরুত্ব আরোপ করা হতো, কাস্টমস রেভিনিউর উপরে রাষ্ট্র পরিচালনার যে ব্যয়, সেটা এর মাধ্যমে সংস্থান করতে হতো। এই জন্য কাস্টমসের পলিসি খুব কি বলা যায়, একটু এবিট রিগ্রেসিভ ছিল আমি বলতে পারি। আচ্ছা, এই কাস্টমসের পলিসি নিয়ে এবং আপনাদের পরিকল্পনা কি বিষয় নিয়ে আমরা আবারও আলোচনায় আসব, কিন্তু আমার একটা বিরতি শুরু হয়ে গেছে, একটা বিরতি নিয়ে নিচ্ছি। শুধু দর্শকবৃন্দ, নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি। বিরতির পর আমরা আবার ফিরে আসবো এসএটিভির করালাপ অনুষ্ঠানে। ততক্ষণ আমাদের সাথে থাকুন, চোখ রাখুন এসএটিভির পর্দায়। দর্শকবৃন্দ, বিরতির পর ফিরে এলাম এসএটিভির জনপ্রিয় অনুষ্ঠান করালাপে। আমরা কথা বলছিলাম কর বা ভ্যাট নিয়ে, আমরা চলে যাচ্ছি আলোচনায়। প্রথমে আমি কথা বলছিলাম মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন স্যারের কাছে যে আমাদের এই যে
করের বিষয়টা, যেটা কাস্টমসের সাথে আমাদের সাধারণ মানুষের একটা মনোমালিন্য হয়, এই বিষয়টা একটু ক্লিয়ার করার জন্য স্যার সেটা এটা মূলত আমাদের ব্যাগেজ রুলস নিয়ে যখন যাত্রীরা বাইরে থেকে আসেন অনেক সময় তাদের অজ্ঞতার কারণে দেখা যাচ্ছে যে ব্যাগেজ রুলসে যেসব পণ্য আমদানির জন্য পারমিটেড, একটা হলো ডিউটি ফ্রি, কোনো ট্যাক্স দিতে হয় না, আর একটা হলো ট্যাক্স পরিশোধ সাপেক্ষে আপনি একটা নির্দিষ্ট পরিমাণে আনতে পারেন, সেটার কোয়ান্টিটেটিভ একটা রেস্ট্রিকশন আছে। অনেক সময় আমাদের এটা জানা না থাকার কারণে সাধারণ আমাদের যে সম্মানিত যাত্রীগণ আছেন তারা সমস্যার সম্মুখীন হন। তো এটা আমরা কিন্তু ব্যাপকভাবে এখন প্রচার করছি এবং বিমানে কিন্তু দেওয়া হয়, আপনাকে ফর্ম দেওয়া হয়, সেখানে বলা আপনি কী কী আনতে পারবেন এবং আপনাকে কিছু কোশ্চেন দেওয়া হয়। আমরা ইভেন এটার জন্য অ্যাডভান্স প্যাসেঞ্জার ইনফরমেশন আমরা একটা সফটওয়্যার চালু করতে যাচ্ছি। এতে যেটা সুবিধা হবে যে আমরা জানতে পারবো যে টার্গেটিং বা রিস্ক ম্যানেজমেন্টের আওতায় যে কোন প্যাসেঞ্জার তার ট্র্যাক রেকর্ড, অতীত রেকর্ডে বলে যে না মানে ভালো না, কোনো রকমের এই ধরনের অপরাধমূলক কার্যক্রমের সাথে জড়িত, তাহলে আমরা শুধু তাকেই একটু ভালো করে চেক করব। আর যারা সাধারণ প্যাসেঞ্জার তারা কিন্তু আমাদের গ্রিন চ্যানেল ব্যবহার করে সরাসরি চলে যাবেন। আপনারা যারা বাইরে গিয়েছেন তাদের এই অভিজ্ঞতা আছে যে আপনারা কিন্তু খুব একটা কাস্টমসের উপস্থিতি কিন্তু দেখেন না বিশেষ করে উন্নত দেশে। তা আমাদের এখানে একটু বেশি দেখে, এটা কন্ট্রাস্ট, এটা দেখে মনে হয় যে আমরা খুব কি বলা যায় অত্যাচারী। ব্যাপারটা কিন্তু তা না, এখানে রাষ্ট্রীয় স্বার্থ সংরক্ষণ করা। এবং আপনারা যদি বিভিন্ন সময় দেখেন যে অভিনব কায়দায় যে ইয়েটা হয়, চোরা চালান হয়, এটা কিন্তু অন্যান্য দেশে এরকম হয় না। তো এসব কারণে আমাদেরকে একটু বেশি ভিজিলেন্স থাকতে হয় এবং বেশি ভিজিলেন্সে অনেক সময় অনেকে বিরক্ত বোধ করে। জি স্যার, আপনার কথা থেকে আমি মোহাম্মদ জসিমউদ্দিন খান কিছু জিজ্ঞেস করতে চাচ্ছি যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে দেশের বাইরে থেকে জিনিসপাতি যখন কিনে আনা হয় ওখানে একটা ভ্যাট প্রদান করা হয়, আবার দেশে আসার পরে আবার কাস্টমসে একটা ভ্যাট দিতে হয়। এই যে ডাবল ভ্যাট দিতে হচ্ছে, মানুষের মনে প্রশ্ন জাগে এতবার ভ্যাট দিয়ে আসলে আমাদের কতটুকু লাভ হচ্ছে? আমরা যে বাইরে থেকে কিছু একটা আনতে চাচ্ছি বা ব্যবসার জন্য আনতে চাচ্ছি, কম দামে আনতে চাচ্ছি, এখানে এসে ব্যবসা করতে চাচ্ছি, তো এই যে ঝামেলাটা, এই বিষয়টা নিয়ে একটু যদি কথা বলতেন। ধন্যবাদ। প্রত্যেক দেশের এই প্রত্যক্ষ পরোক্ষ যে করই বলি সেটার আইন আছে, যে আমি কোন পণ্যে কতটুকু কর আমি আমদানি হলে আদায় করব বা আমার দেশের নিজের অভ্যন্তরে তৈরি হলে আদায় করব। এই প্রক্রিয়াগুলো কিন্তু প্রত্যেক দেশেই যার যার আইন দিয়ে পরিচালিত হয়। আপনি কোনো দেশে বা বেশিরভাগ দেশে দেখবেন যে তার ডোমেস্টিক ট্যাক্স যেটা ভিএটি বা সেলস ট্যাক্স বা জিএসটি যে নামেই ডাকি, সেটা আপনি যদি ওই দেশ থেকে কিনে অন্য দেশে যেতে চান তখন কিন্তু রিফান্ড দেওয়ার একটা অ্যারেঞ্জমেন্ট থাকে। দেখবেন যে এয়ারপোর্টে ট্যাক্স রিফান্ড কাউন্টার একটা থাকে। তো এখানে আপনি নর্মালি বেশিরভাগ দেশ এক্সপোর্টকে এনকারেজ করে, যে এনিথিং এক্সপোর্টেড ফ্রম কান্ট্রি এটা নর্মালি এক্সেম্পটেড ফ্রম ট্যাক্সেস। যে কারণ ওই কনসেপ্ট থেকেই কিন্তু কোনো যাত্রী যখন গুডস কিনে নিয়ে অন্য দেশে যায় তাকে রিফান্ড দেওয়ার একটা অ্যারেঞ্জমেন্ট থাকে। এটা হচ্ছে একটা অংশ। আর একটা হচ্ছে যে যখন আমার দেশে পণ্য আসবে তখন কিন্তু আমার আইনে বা ইয়েতে আমি ইম্পোর্ট ট্যাক্স ইম্পোজ করতে পারবো। এটা আমার আইনে যেমন অ্যালাউ করে, আবার এটারও কিছু সীমা পরিসীমা আছে। যে আমি যেমন ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশনের মেম্বার, আমি কিন্তু ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের মেম্বার, ওটারও কিছু রেগুলেশন আছে। আমি চাইলে খুব আনলিমিটেড ট্যাক্সেস ইম্পোজ করতে পারবো না, আমি একটা সীমিত পরিমাণ ইম্পোজ করতে পারবো। এবং সেটা একদিকে যেমন আমার রেভিনিউ জেনারেট করবে, আবার আমার লোকালিও কিন্তু এই জাতীয় অনেক কমোডিটির প্রোডাকশন আছে, তারা দেশে তৈরি হচ্ছে, তো দেশে তৈরি হচ্ছে তারা দেশের মধ্যে কর দিচ্ছে। তো তার জন্য তো একটা আমি যদি লেভেল প্লেইং ফিল্ড বলি তাহলে সেই পণ্যটার জন্য কিন্তু এক ধরনের প্রোটেকশন দরকার হয়। যে কনসেপ্ট থেকে আমার একদিকে যেমন রেভিনিউ জেনারেট করা, আর একদিকে কিন্তু আমার লোকাল ইন্ডাস্ট্রিকে প্রোটেক্ট করা, এই দুইটার ব্যালেন্স আমাকে নিশ্চিত করতে হয়। যে কারণে আপনি বিদেশ থেকে কোনো পণ্য আসলে আমরা নর্মালি ট্যাক্স করি। তো যে কারণে এই কাস্টমস বা আমরা যে ট্যাক্স ইম্পোজিং যে অর্গানাইজেশন ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ আন্ডারে আছি, আমরা রাষ্ট্রের যে অবজেক্টিভ, রাষ্ট্রের যে স্বার্থ সেটাকেই আমরা সার্ভ করি।
রাষ্ট্র যা দরকার আর কি সেটাই করি। ধন্যবাদ স্যার। আমি আপনাকে একটু একটা ছোট্ট প্রশ্ন করতে যাচ্ছি, একটু ছোট্টভাবে অ্যান্সার দিতে যাচ্ছি। সেটা হচ্ছে যে এই যে অবজেক্টিভ কাস্টমসের আসলে অবজেক্টিভ কি কি, বা যেই অবজেক্টিভগুলো ধরে কাজ চালানো হচ্ছে তার কি কি অবজেক্টিভ আসলে অর্জিত হয়েছে আর কি কি বাকি আছে? অবজেক্টিভস যেটা আগে ছিল যে জি রাজস্ব আহরণ এবং এটাকে ম্যাক্সিমাইজ করা জি। ইম্পোর্ট স্টেজে, কিন্তু বর্তমানে দ্যার হ্যাজ বিন এ প্যারাডাইম শিফট আমরা বলি, হ্যাঁ, আচ্ছা। সেটা হলো যে না, আমরা বরং যে প্রসপারিটির কথা বলেছে, সিকিউরিটির কথা বলেছে, ট্রেড ফ্যাসিলিটেশন, জি। অর্থাৎ আমি এনাবলিং এনভায়রনমেন্ট ক্রিয়েট করব যেখানে আমার এখানে মানুষ সহজে ব্যবসা করতে পারবে, জি যেমন আমার দেশি উদ্যোক্তরা। লাইকওয়াইজ আরেকটা হলো যে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, এফডিআই আমরা যেটাকে বলি, যদি বৈদেশিক বিনিয়োগ হয় প্রচুর, জি। অর্থনীতির ভাষায় বলা হয় যে উন্নয়নের জন্য এটা আপনার বিনিয়োগ দরকার। জি বিনিয়োগটা আসবে কোত্থেকে? একটা হলো ইন্টারনাল সেভিংস থেকে, তো ইন্টারনাল সেভিংসে আমাদের কম, তো আরেকটা হলো ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট। জি এবং একটা দেশে এফডিআই কতটুকু আসবে, যে সে নির্ভর করে তার কাস্টম প্রসিজিওর উপর, তার ট্যাক্সেশন পলিসির উপর। কারণ একজন ব্যবসায়ী তার মিলিয়ন বা বিলিয়ন ডলার নিয়ে আমার এখানে আসছে, হ্যাঁ, সেখানে চাইবে এমন একটা সুন্দর পরিবেশ যাতে তাকে পিছন থেকে কেউ টেনে না ধরে, জি হ্যাঁ, যাতে সে সামনে এগিয়ে যেতে পারে আইন মেনেই। আইনটা খুব ট্রান্সপারেন্ট হবে, খুব সহজ হবে এবং প্রক্রিয়াগুলো খুব সহজ হবে, যাতে সেখানে ব্যবসা করতে পারবে। সে এখানে ব্যবসা করলে যেটা হবে, সে যদি এক্সপোর্ট করে, প্রথমে এমপ্লয়মেন্ট জেনারেট, আমরা যদি কর্মসংস্থান, যেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, জি। কর্মসংস্থান হচ্ছে, তারপর তার যে প্রফিটটা হচ্ছে সেটার উপরে কিন্তু আমি পাচ্ছি কি ইনকাম ট্যাক্স পাচ্ছি, তাহলে আমার ইনকাম ট্যাক্স বেড়ে যাচ্ছে। জি তারপরে আরেকটা হচ্ছে যে আমাদের লোকাল যে কনজামশনটা বেড়ে যাচ্ছে, লোকাল প্রোডাকশন, এবং মানুষের যে ওই যে এমপ্লয়মেন্ট জেনারেশনের কারণে যে মানুষের যে পার ক্যাপিটা ইনকাম বাড়ছে, আমরা বলে হাতে ডিসপোজেবল মানি আসছে, এ কারণে কিন্তু মানুষের ক্রয় ক্ষমতা বাড়ছে। সো যখনই সে অভ্যন্তরীণভাবে ক্রয় করতে যায়, সে ভিএটি দিচ্ছে, আমার অভ্যন্তরীণ ভ্যাটের পরিমাণ বাড়ছে, অভ্যন্তরীণ আমার যে ইনকাম ট্যাক্সের পরিমাণ বাড়ছে, আমি যে পরিমাণ কাস্টমস রেভিনিউ হারাচ্ছি তার চেয়ে কয়েক গুণ বেশি কিন্তু আমি ডোমেস্টিক ট্যাক্সটা পাচ্ছি। কিন্তু আমার কাস্টমস প্রসিজিওর, যেটা প্রক্রিয়া যদি খুবই কাম্বারসাম হয়, এটা যদি এনাবলিং না হয়, যে আমি ব্যবসায়িক অনুকূল না হয়, ব্যবসার প্রতিকূলে যায়, তাহলে কিন্তু কোনোটাই হবে না। স্যার, এই বিষয়টা নিয়ে আমরা আবারও কথা বলবো, কিন্তু একটা বিরতির সময় হয়ে গেছে, একটা thank you. ছোট্ট বিরতি নিয়ে নিচ্ছি। শুধু দর্শকবৃন্দ, নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি। বিরতির পর আমরা আবার ফিরে আসবো আমাদের করআলাপ অনুষ্ঠানে। ততক্ষণ আমাদের সাথে থাকুন, চোখ রাখুন এসএটিভির পর্দায়। দর্শকবৃন্দ, বিরতির পর ফিরে এলাম এসএটিভির জনপ্রিয় অনুষ্ঠান করআলাপে। আমরা আলোচনা করছিলাম কর নিয়ে, চলে যাচ্ছি মোয়াজ্জেম হোসেন স্যারের কাছে। স্যার, আপনার সাথে আমরা কথা বলছিলাম আসলে যে অবজেক্টিভগুলো কি। আমি যেটা বলছিলাম যে কাস্টমসের ভূমিকাটা কি পরিবর্তিত পরিস্থিতিতে বিশ্বব্যাপী, যেমন এক সময় আমাদের ট্যারিফ, যেটা কাস্টমস ডিউটি, কাস্টমস ডিউটি অনেকের মধ্যে ভুল ধারণা আছে, যেমন গাড়ি সিসি বেদে গাড়িতে 800% পর্যন্ত ডিউটি আছে, পুরাটা কিন্তু কাস্টমস ডিউটি না। আচ্ছা, কাস্টমস ডিউটি আছে, রেগুলেটরি ডিউটি আছে, তারপরে সাপ্লিমেন্টারি ডিউটি আছে, ইম্পোর্ট স্টেজে ভিএটি আছে, সবগুলো একত্রিত হয়ে আমরা বলি টিটিআই, টোটাল ট্যাক্স ইনসিডেন্স, সেটা হয় এত। এই কারণে কিন্তু কাস্টমস ডিউটি আমরা এটা বাইন্ড করেছি 25%-এর উপর যেতে পারবে না, ইফ আই এম নট রং। এটা WTO অব্লিগেশন। কাস্টমস ডিউটি শুধু সিডি, যেটা আমদানি শুল্ক, সেটা 25% উপর যাওয়া, দুই একটা পণ্য ছাড়া, যেমন টোবাকো এবং লিকার, সেটা ভিন্ন বিষয়। তো তাহলে প্রশ্ন আসে, যে কথাটা আমি বলছিলাম, যে কাস্টমসের পরিবর্তিত ভূমিকা, যে আমি রাজস্ব আদায়ের উপর আমি বলবো যে গুরুত্ব নেই, অবশ্যই গুরুত্ব আছে। সেখানে যে অপঘোষণা প্রতিরোধ করা, অবৈধ বাণিজ্যকে প্রতিরোধ করা, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে এনাবলিং এনভায়রনমেন্ট ক্রিয়েট করা, যাতে সেখানে মানুষ আইনানুগভাবে ব্যবসা করতে পারে।
যথাসময়ে তার পণ্য আমদানি করতে পারে, যথাসময়ে তার পণ্য রপ্তানি করতে পারে, যাতে সে আমরা যে লিড টাইম এটা থাকে, হ্যাঁ, লিড টাইম কোনো অবস্থাতে মিস না করে। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ যদি লিড টাইম মিস করে কিন্তু একটা প্রতিষ্ঠানে বিরাট ক্ষতি হয়। একটা প্রতিষ্ঠানের ক্ষতি মানে শুধুমাত্র ওই প্রতিষ্ঠান বা তার কর্মচারীদের ক্ষতি না, কর্মকর্তা, এটা রাষ্ট্রের ক্ষতি এবং রাষ্ট্রের সুনামও ক্ষুণ্ণ হয়। বা আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে রাষ্ট্রের সুনামও এটা গুরুত্বপূর্ণ বিষয়, যে এরা কমিটমেন্ট রক্ষা করতে পারে। তো কাস্টমস এখন সেই কাজগুলোই করছে। এবং এটার সাথে যে কথাটা আমি বলতে চাচ্ছি, সমৃদ্ধি এবং নিরাপত্তা, কাস্টমস কিন্তু দুইটা নিরাপত্তা নিশ্চিত করে। একটা হলো যে ভৌত নিরাপত্তা, আমরা যেটা ট্র্যাডিশনালি আমরা যে নিরাপত্তার কথা বলি ঐতিহ্যগতভাবে, সেটা যেমন ফ্রন্টিয়ারে দে আর দ্য ফার্স্ট সোলজার অ্যাট দ্য ফ্রন্টিয়ার বলা হয়। প্রথম কাস্টমস এটা ফেস করে যদি কোনো অবৈধ অস্ত্র, গোলা বারুদ, মারণাস্ত্র এগুলো প্রতিহত করা, এগুলাকে ডিটেক্ট করা, আটক করা, এটা দায়িত্ব কাস্টমসের। এবং এটার জন্য অত্যাধুনিক প্রযুক্তি বর্তমানে ব্যবহার হচ্ছে, কারণ ভলিউম এত বেশি, এটা ম্যানুয়ালি সম্ভব না। তো আরেকটি হচ্ছে যে সিকিউরিটি, যেটা শুধুমাত্র ভৌত সিকিউরিটি, এটা আমি এখনও বিশ্বাস করি সিকিউরিটির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু অন্যান্য যে অংশ, অভ্যন্তরীণ যেই যে প্যারামিটারগুলো, যেমন অর্থনৈতিক সমৃদ্ধি যদি না থাকে, অর্থনৈতিক সচ্ছলতা যদি না থাকে, যে সমাজে যদি বৈষম্য থাকে, তাহলে সেখানে কিন্তু অভ্যন্তরীণ নিরাপত্তা বিঘ্নিত হয়। এটাও কিন্তু নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তো সেক্ষেত্রেও আমি মনে করি যে একটা হেলদি একটা এনভায়রনমেন্ট যেটা কাস্টম সৃষ্টি করতে পারে, এর মাধ্যমে কিন্তু সামাজিক আমি যে কথা বললাম, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, তাহলে জনমনে অশান্তি সৃষ্টি হবে না, মানুষের মধ্যে রাষ্ট্রের প্রতি আনুগত্য বাড়বে। রাষ্ট্রের প্রতি আনুগত্য বাড়লে কিন্তু রাষ্ট্রের নিরাপত্তা অধিকতর সুনিশ্চিত হয়। জি স্যার, আপনার কথা থেকে বোঝা যাচ্ছে যে কাস্টমস আসলে এই বিষয়গুলো নিয়ে এত সুন্দরভাবে কাজ করে যাচ্ছে বা চেষ্টা করে যাচ্ছে কাজগুলো সুন্দরভাবে আদায় করে নিয়ে আসার জন্য। আমি জনাব রইসুদ্দিন খানকে একটু জিজ্ঞেস করে দেবো যে কাজ তো চলবে, কিন্তু আপনাদের আসলে ভবিষ্যৎ পরিকল্পনা কি, যে আপনারা কোন গোলে পৌঁছাতে চান, একটু যদি বলতেন। আমরা ব্যাপক ভিত্তিক অটোমেশন করছি, মানে অনেক ক্ষেত্রে আপনি জেনে অবাক মানে খুশি হবেন যে কাস্টমস কিন্তু বাংলাদেশের অটোমেশনের দিক দিয়ে পায়োনিয়ার একটা অর্গানাইজেশন। আমরা 1993 সাল থেকে আমাদের যে এসআইকুডা, যেটা আমাদের কাস্টমস প্রসেসিং সফটওয়্যার, সেটা আমরা বাস্তবায়ন করছি। এটাকে আরও এখন অনেক বেশি আমাদের প্রয়োজনের নিরিখে অনেক মডিউল আমরা চালু করেছি। এবং আরও গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমরা আপনি ফলো করলে দেখবেন যে আমরা ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো, যেটা আমরা বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো বলি, এটা আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। 19টার মতো এজেন্সি যাদের কন্ট্রিবিউশন বেশি, মানে প্রতিদিন আমদানি পণ্য চালান খালাসের ক্ষেত্রে বা রপ্তানির ক্ষেত্রে তাদের কাছ থেকে সার্টিফিকেট, পারমিট নিতে হয়, তারা অনলাইনে কানেক্টেড হচ্ছে। ওই অফিসগুলোতে আর যেতে হবে না, তাদের পারমিটগুলো অনলাইনে চলে আসবে আমাদের সিস্টেমে। আমরা বন্ড অটোমেশন প্রজেক্ট বাস্তবায়ন করছি, যেটার মাধ্যমে যেসব বন্ডের প্রতিষ্ঠান আছে তাদের যে ম্যানেজমেন্ট যে ইস্যুগুলো আছে সেগুলো অটোমেটিক নিষ্পত্তি হয়ে যাবে। মোট কথা আমরা একটা গ্রিন কাস্টমস এনভায়রনমেন্ট চাচ্ছি, যেখানে পেপারের থাকবে না, পেপারলেস, ফেসলেস। আমাদের এই ফেসলেস করতে পারলে একদিকে যেমন সময় কমবে, আবার ইন্টিগ্রিটির যে ইস্যুগুলো আছে সেগুলো আমরা অনেক ইমপ্রুভ করতে পারবো। এটা হচ্ছে আমার অটোমেশনের দিক দিয়ে গেল। আমাদের যে আইন কানুন যেগুলো আছে সেগুলো কিন্তু আমরা প্রতি বছর সংযোজন করি, সহজ করি, সবার জন্য যেটা সহজ হয়। আননেসেসারি অনেক স্টেপস আছে যেগুলো আমরা ম্যানুয়ালি এখন করছি বা দরকার নেই আমরা ফলো করছি, সেগুলোকে আমরা এলিমিনেট করছি, যে এগুলো দরকার নেই, এগুলো এখন আর প্রয়োজন নেই। আমরা ইলেকট্রনিক পেমেন্ট, আগে পেমেন্ট করতে হতো ব্যাংকে গিয়ে দাঁড়িয়ে, আমরা দেখতাম কাস্টম হাউসগুলোতে লম্বা লাইন হতো, বিশেষ করে সন্ধ্যায় বিকালের দিকে লাইন হতো। এখন কিন্তু সেটা নাই, এখন ইলেকট্রনিক্যালি তার যে ডিটি ট্যাক্সের যেটা ইলেকট্রনিক্যালি পেমেন্ট হয়ে যাচ্ছে। তো আমরা আশা মানে স্বপ্ন দেখি বা আমরা সেই অনুযায়ী আগাচ্ছি যে আজ থেকে 5 বছর পরে আমাদের কাস্টম হাউসগুলোতে এখন যেমন শত শত মানুষ ভিড় করে, এটা থাকবে না।
ছোটভাবে মোজেম স্যারকে আমি আমি একটা, হ্যাঁ। মানে আমি বলতে চাচ্ছিলাম যে স্যার, যারা সাধারণ জনগণ তাদেরকে যদি আপনার কিছু বলার থাকে বা উজ্জীবিত করার থাকে, আমরা একটু বিষয়টা সেটাই জানতে চাই। আমাদের আলটিমেট অবজেক্টিভ হলো যে সমস্যা আছে জি এবং সমস্যাকে স্বীকার না করলে সমস্যার সমাধান হয় না। জি আমরা বিশ্বাস করি যে জনমানুষে হয়তো কিছু নেতিবাচক ধারণা আছে, আমরা সেটাকে বদলিয়ে দিতে চাই। দেশ বদলাবে, আমরা বদলাবো, এবং আমরা আশা করি স্বল্প সময়ের মধ্যে আমরা জনগণের আস্থা বিশ্বাস অর্জন করে এটাকে একটি মর্যাদার আসনে জাতীয় রাজস্ব বোর্ডকে আমরা প্রতিষ্ঠিত করতে চাই। নতুন একটা জাতীয় রাজস্ব বোর্ড, নতুন বাংলাদেশে নতুন আঙ্গিকে এটা জাতীয় রাজস্ব বোর্ড হবে, এবং যেখানে মানুষ তার কাঙ্ক্ষিত সেবা পাবে, এবং যে হ্যারাসমেন্ট বা হয়রানি, এই শব্দটা আমি আশা করি আমাদের ডিকশনারি থেকে মুছে যাবে। ধন্যবাদ। এই আমাদের প্রত্যাশা, এবং আমাদের নবীন প্রজন্ম যারা এগিয়ে আসছে তারা আমাদের প্রত্যাশা পূরণ করবে, আমরা তো আছি। জি ধন্যবাদ। ধন্যবাদ স্যার, আসলে আপনাদের দুজনকে আমাদের অনুষ্ঠানে এসে এত সুন্দর একটা আলোচনা উপহার দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। শুধু দর্শকবৃন্দ, আমরা আশা করছি আমাদের আজকের আলোচনা থেকে করের বিষয়ে আমাদের মনে যে ধরনের নেতিবাচক চিন্তা ভাবনা ছিল সেটা কিছুটা হলেও দূরীভূত হয়েছে, এবং আমরা আসলে জানতে পেরেছি করের প্রয়োজনীয়তাটা আমাদের জীবনে কতটুকু, আমাদের উন্নয়নে এটি কত সুন্দর প্রভাব বিস্তার করে। আশা করছি অনুষ্ঠান ভালো লেগেছে। আজকে এ পর্যন্তই, আর বাড়াবো না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।